আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। আজকে তার প্রথম ক্লাস। আজকে লেনদেনের বেসিক নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি ওই অধ্যায়ের সৃজনশীলগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দেওয়া নেওয়া, অর্থাৎ কোনো কিছু দেওয়া আর নেওয়াকে বলা হয় লেনদেন। অর্থাৎ আমি দোকানদারকে টাকা দিলাম, দোকানদার আমাকে পণ্য দিল, এটাকে বলা হবে লেনদেন। আমি কাউকে কোনো কিছু দিলে সে যদি আমাকে কোনো কিছু দেয়, ওটাকে বলা হবে লেনদেন। লেন আর দেন, লেনদেনকে যদি আমরা ভাঙি, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে অধ্যায়টার নাম যেহেতু লেন দেন, লেন মানে হচ্ছে নেওয়া আর দেন মানে হচ্ছে কি দেওয়া। লেন অর্থ হচ্ছে কি নেওয়া, দেন অর্থ হচ্ছে দেওয়া। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রত্যেক বছরে অধ্যায় থেকে সৃজনশীল আসে, অর্থাৎ এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল পাওয়া যায়, একটা থাকবে আর একটা হচ্ছে অন্যান্য ওই কোয়েশনের সাথে মিলিয়ে দেয়। সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে, লেনদেন শব্দের অর্থ কি। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় এটা আসবে। লেনদেন শব্দের আবিধানিক অর্থ কি? লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি দেওয়া নেওয়া। কোনো কিছু দেওয়া নেওয়া করলে বলা হয় কি লেনদেন। এরপর আমাদেরকে যেটা জানতে হবে, লেনদেন কাকে বলে, মানে কোনগুলাকে আমরা লেনদেন বলবো, কোনগুলাকে আমরা লেনদেন বলবো না। প্রথমে আমরা জেনে দিই লেনদেনটা কি। যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আর্থিক অবস্থার বুঝতে হবে, বা আর্থিক অবস্থার কার? ব্যবসায়ীর। নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটালে এটাকে লেনদেন বলতে পারবো না। গড়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটালে ওটাকে লেনদেন বলতে পারবো না। বন্ধুকে এক কাপ চা খাওয়াইলাম নিজের পকেটের টাকা দিয়ে, এটাও একটা কি ঘটনা, আর্থিক পরিবর্তন করবে, কিন্তু এটা ব্যবসায়ীর না, সেটা হচ্ছে আমার নিজের। আমি বাসা থেকে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, ব্যবসা 1 লক্ষ টাকা ফেলো মূলধন হিসেবে, ওটা হচ্ছে কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কার ঘটেছে? ব্যবসায়ীর ঘটেছে। কেন? ব্যবসায়ীর কোনো কিছুই ছিল না, আমি ব্যবসায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, ওটা হবে লেনদেন। অর্থাৎ ব্যবসায়ীর, মনে রাখবে ব্যবসায়ীর ক্ষেত্রে প্রতিষ্ঠান আর মালিক কিন্তু আলাদা। ধরো আমার দোকান বলে আমি যে কোনো কাজটি করতে পারবো, মনে রাখবেন। যদি নিজের দোকান, আমি আমার দোকান মনে করে আমার দোকান থেকে এটা হচ্ছে দোকান, এটা হচ্ছে কি একজন ব্যক্তি। ধরেন এই দোকানে আজকে সারাদিন প্রফিট হলো 500 টাকা, প্রফিট করলাম 500 টাকা। এখন সে কি করলো, এখান থেকে নিয়ে নিল 1000 টাকা। মনে মনে ধরতেছি না, আমার দোকান আমি নিলে 1000 টাকা, তো কোনো সমস্যা নাই। এভাবে যদি সে কিছুদিন নিতে থাকে, তাহলে এক সময় ওর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে। কারণ ও প্রফিট করলো, অর্থাৎ এর মুনাফা হলো 500, কিন্তু এর নিল কত? 1000। তাহলে 500 টাকা এর মূলধন থেকে চলে যাচ্ছে, যার কারণে প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কমে যাবে, আস্তে আস্তে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাই আমাদেরকে হিসাব করতে হবে, মালিক আলাদা জিনিস, প্রতিষ্ঠান আলাদা জিনিস। প্রতিষ্ঠানকে সবসময় আলাদা করে রাখতে হবে। তাহলে আমরা যে কষ্ট কি, যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। কার? ব্যবসায়ীর। কিসের পরিবর্তন? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, ওই সকল ঘটনাকে লেনদেন বলবো। সকল ঘটনাকে কিন্তু লেনদেন বলা যাবে না। যে সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, ওই সকল লেনদেনকে আমরা ওই সকল ঘটনাকে লেনদেন বলবো। আরেকটা জিনিস আমাদেরকে যেটা মনে রাখতে হবে, প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। আমি আবার বলতেছি, প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। আমি আমার বন্ধুর সাথে ফুটবল খেলতে গেলাম মাঠে, এটা একটা ঘটনা। আমি ফুটবল খেলার সময় পা ভেঙে ফেললাম, এটা আরেকটা ঘটনা। আমি ফুটবল খেলার সময় গোল দিলাম, এটা আরেকটা ঘটনা। আমরা ম্যাচ হেরে গেলাম, এটাও একটা ঘটনা, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই, তাই এটাকে আমরা লেনদেন বলতে পারবো না। আমি আমার দোকানে 1 লক্ষ টাকার পণ্য কিনে আনলাম আমার প্রতিষ্ঠানের জন্য, আমার থেকে 1 লক্ষ টাকা চলে গেল, পণ্য আসলো, এটা অর্থের পরিবর্তন হয়েছে, এটাকে আমরা লেনদেন বলতে পারবো। আমি আমার দোকান থেকে, আমি একটি কাপড়ের দোকান করি, একটি কাপড় আমার সুন্দর লাগছে, আমি ওই কাপড়টা এখান থেকে নিয়ে এলাম, উত্তোলন করলাম, পণ্য উত্তোলন করলাম, এটা হচ্ছে অর্থের পরিমাণ করবো। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে পণ্যটি আমি কিনে এনেছি বিক্রি করার জন্য, ওখান থেকে পরিমাণ কমে যাবে, কারণ আমি পণ্য উত্তোলন করেছি। ওটা হচ্ছে আর্থিক পরিবর্তন, হচ্ছে আর্থিক অবস্থার। তাই এটাকে আমরা কি বলতে পারবো? লেনদেন বলতে পারবো। আমি আমার বন্ধুর সাথে বেড়াতে গেলাম পার্কে, এটাকে আর্থিক লেনদেন বলা যাবে না, কারণ এখানে অর্থের কোনো, প্রতিষ্ঠানের অর্থের কোনো, আমার পকেট থেকে নিজের টাকা যাবে, ঠিক আছে, খরচ হবে, গাড়ি ভাড়া, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হিসেবে, কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে তো টাকা যাচ্ছে না, যার কারণে আমি এটাকে লেনদেন বলতে পারবো না। লেনদেন বলার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের টাকার অর্থের পরিবর্তন হতে হবে। আমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করলাম, আমি 1 লক্ষ টাকা পেলাম, আমার প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা এসেছে, পণ্য গেল, তাহলে অর্থের অবস্থার পরিবর্তন ঘটেছে, এটাকে আমরা বলতে পারি
লেনদেন। সেজন্য বলে মনে রাখতে হবে আমাদেরকে প্রত্যেক লেনদেন ঘটনা, আমি বলি প্রত্যেক লেনদেন ঘটনা, অর্থাৎ লেনদেন যেটা হচ্ছে সেটা ঘটনা, অবশ্যই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনাকে লেনদেন নয়, প্রত্যেক ঘটনা লেনদেন নয়। সকল ঘটনাকে লেনদেন বলা যাবে না। যে সকল ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের অবস্থার পরিবর্তন করবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, ওটাকে আমরা লেনদেন বলতে পারবো। ঘটনা দুই ধরনের হতে পারে, আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা। অর্থাৎ যে ঘটনাটা অর্থের সাথে জড়িত তাকে আমরা বলবো আর্থিক ঘটনা। যে ঘটনাটা অর্থের সাথে যুক্ত নয়, অর্থের সাথে কোনো সম্পর্ক নাই, এটাকে আমরা বলবো অনার্থিক ঘটনা। এটা হচ্ছে আমি বলার একটাই কারণ, এমসিকিউতে আছে 90 থেকে জন্য। ঘটনা কয় প্রকার? ঘটনা দুই প্রকার। কি কি? আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা হচ্ছে অবশ্যই অর্থের সাথে জড়িত থাকে, অনার্থিক ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অথবা অর্থের সাথে কোনো জড়িত থাকে না। এবার লেনদেন হওয়ার জন্য লেনদেন চিহ্ন কেমন করে, কিভাবে লেনদেন হয়? লেনদেনের 7টি বৈশিষ্ট্য আছে। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? 7টি। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? 7টি। অবশ্যই 90 থেকে জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেনদেনের বৈশিষ্ট্য 7টি, এগুলো কি কি? অর্থাৎ এই 7টি বৈশিষ্ট্য যদি একটা ঘটনার মধ্যে থাকে তাহলে আমরা এটাকে বলতে পারবো লেনদেন। চলো আমরা একটু দেখে নেই 1 নম্বরে কোনটি বৈশিষ্ট্যের মধ্যে। 1 নম্বর হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আমি 20,000 টাকার পণ্য ক্রয় করলাম। কত টাকার? 20,000 টাকার। আমি 100 টন চাল কিনলাম। কত টাকার কিনলাম? ওটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে, যার কারণে হচ্ছে কি অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ টাকা দ্বারা তা পরিমাণ করা যাবে, কত টাকার কিনেছি, কত টাকার জিনিস কিনেছি, কত টাকার বিক্রি করেছি, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এটাকে বলা হয় লেনদেন বলা যাবে। অর্থাৎ 1 নম্বর হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এখন আমরা দেখব 2 নাম্বার, আর্থিক অবস্থার পরিবর্তন। যদি আমি আমার প্রতিষ্ঠানের জন্য, আমার ব্যবসায়ের জন্য 1 লক্ষ টাকা পণ্য কিনে আনলাম, আমার ব্যবসা থেকে 1 লক্ষ টাকা চলে যাবে নগদ টাকা, কিন্তু পণ্য তো আসবে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, নগদ অর্থের পরিমাণ কমে গেছে, সম্পদ কমে গেছে। তাই আমরা আর্থিক অবস্থার পরিবর্তন যদি ঘটে তাহলে ওইটাকে লেনদেন বলতে পারবো। তো অবশ্যই লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দ্বৈত সত্তা, প্রতিটি লেনদেনের 2টি পক্ষ থাকতে হবে। আমি একজনের কাছে পণ্য বিক্রি করেছি, আমি বিক্রেতা, যে কিনেছে সে ক্রেতা। আমি একজন থেকে পণ্য কিনেছি, যার থেকে কিনেছি আমি ক্রেতা, তার জন্য সে আমার জন্য বিক্রেতা। আর 2টি পক্ষ থাকবে। আমি একজন কর্মচারীকে বেতন দিয়েছি, তাহলে আমি মালিক পক্ষ। আমি বেতন দিয়েছি কাকে? কর্মচারীকে। কর্মচারী বেতন পেয়েছে। অবশ্যই 2টি সত্তা থাকতে হবে। লেনদেন হতে হলে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2টি সত্তা থাকতে হবে। 2টি সত্তা ছাড়া কোনো লেনদেন হয় না। 4 নম্বর হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। আমি যদি বলি পণ্য ক্রয়, আর কিছুই বলি নাই, পণ্য ক্রয় করে থামে গেলাম, তাহলে এখানে কিছুই বোঝাই না। পণ্য ক্রয় করেছি নাকি পণ্য ক্রয় করব নাকি পণ্য ক্রয় করব না। পণ্য বিক্রয় করেছি, করব, এটা বোঝা যায় না। সেজন্য অবশ্যই লেনদেনটা স্বয়ং সম্পূর্ণ হতে হবে। রহিমকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা, এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। রহিমকে বেতন দিয়ে আর কিছুই যদি না বলি তাহলে অর্থ প্রকাশ পাই না। বেতন কি দিয়েছি নাকি বেতন দিব নাকি বেতন দিব না, ওটা বোঝায় না। সেজন্য স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে। যদি কোনো ঘটনা স্বয়ং সম্পূর্ণ ঘটে তাইলে এটাকে আমরা বলতে পারি লেনদেন। এখন আমরা 5 নাম্বার দিয়েছি দৃশ্যমানতা। অবশ্যই দৃশ্যমান পরিবর্তন করতে হবে লেনদেনের ক্ষেত্রে। কোনো একটি ঘটনা ঘটছে, ওটা আমাদেরকে দেখতে হবে। কারবার নগদ তথ্য আসছে, দেখা যাচ্ছে কারবার থেকে নগদ তথ্য চলে গেছে, দেখা যাচ্ছে পণ্য ক্রয় করেছি, পণ্য বিক্রয় করেছি, এরকম ঘটনাগুলো দৃশ্যমান, অর্থাৎ দেখা যেতে হবে। যেগুলো আমরা দেখবো ওইগুলো হচ্ছে আমরা লেনদেন বলতে পারি। এখন 6 নম্বর হচ্ছে ঐতিহাসিক ঘটনা। সকল ঐতিহাসিক ঘটনা লেনদেন আমরা বলতে পারি। ঐতিহাসিক পণ্য ক্রয় করা, বিক্রয় একটা ঐতিহাসিক ঘটনা। প্রতিষ্ঠান যদি শুরু করতে গেলে মূলধন হিসেবে অর্থ আনতে হবে, ঐতিহাসিক ঘটনা। এরকম যত ধরনের ঘটনা আছে সবগুলাকে আমরা বলবো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা আরো অনেক ধরনের উদাহরণ দেওয়া যায়। সকল ঘটনা, ঐতিহাসিক ঘটনাগুলোকে লেনদেন, ঋণ গ্রহণ করা, ঋণ প্রদান করা, বিনিয়োগের সুদ আদায় করা, সবগুলো হচ্ছে কি ঐতিহাসিক ঘটনা। কারণ ঋণ নিলে কারো কাছ থেকে ঋণের সুদ দিতে হবে, এটা হলো ঐতিহাসিক ঘটনা। এটাকে আমরা লেনদেন বলতে পারবো। সর্বশেষ যে কথাটি আমাদেরকে আসছে, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার লেনদেনের জন্য সেটা মুখ্য বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করেছে কি না দেখতে হবে। অবশ্যই হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এখন আমরা একটু হিসাব সমীকরণটা কি জিনিস একটু আমরা দেখব। হিসাব সমীকরণ হচ্ছে a = l +
ও ই, এ ইকুয়াল এল প্লাস ও ই, হিসাব সমীকরণ আমি লিখতেছি এ ইকুয়াল এল প্লাস ও ই। এ মানে হচ্ছে অ্যাসেট, এর পূর্ণরূপ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট ইকুয়াল এল দিয়ে বোঝায় লাইবিলিটিস, লাইবিলিটিস এর বাংলা হচ্ছে কি দায়, লাইবিলিটিস LITIES, লাইবিলিটিস প্লাস ও ই, ও দিয়ে বোঝাবে ওনার্স ইকুইটি, ই দিয়ে বোঝাবে ইকুইটি, OWNERS, ওনার্স, ই দিয়ে বোঝায় ইকুইটি, মালিকানা সত্ত্ব, এর বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এটার প্রভাব বিস্তারটা কি জিনিস আমরা একটু দেখব। দেখো একটা কাজ করেছি, আমি পণ্য বিক্রয় করেছি 5,000 টাকা, পণ্য বিক্রয় করেছি 5,000 টাকা, যেটা 5,000 টাকা পণ্য বিক্রয় করেছি। আচ্ছা, এই ঘটনাটার ফলে, এই লেনদেনটার ফলে কি হলো, 5,000 টাকা পণ্য যখন আমি বিক্রি করেছি, তাহলে আমার কাছে নগদ টাকা আসছে না? আসছে। নগদ টাকা আমার জন্য মনে রাখবে সম্পদ, নগদ টাকা সম্পদ। তো নগদ টাকা যেহেতু আমি 5,000 টাকা পাইছি, তার মানে আমাদেরকে বুঝতে হবে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে হিসাব সমীকরণের প্রভাব ফেলেছে। সম্পদ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ 5,000 টাকা যখন আমার সম্পদ হিসেবে নেব, তত বৃদ্ধি পাওয়ার ফলে এটার সাথে সম্পর্ক হচ্ছে মালিকানা সত্ত্বের, ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্বের পরিমাণ আমার বৃদ্ধি পাবে। অর্থাৎ লেনদেন 5,000 টাকার পণ্য বিক্রয়ের ফলে নগদ তথ্য বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব ওইও বৃদ্ধি পেয়েছে, যা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে। আরেকটা কাজ হতে পারে কি, আমি একজন থেকে বাকিতে পণ্য ক্রয় করলাম, বাকিতে পণ্য ক্রয় করলাম ধরেন 15,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় করেছি 15,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করার ফলে, ক্রয়ের ফলে 1 নম্বর যে কাজটা হয়েছে ব্যয় বৃদ্ধি পেয়েছে, 2 নম্বরে যে কাজটা হয়েছে কি পাওনাদার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যার থেকে আমি পণ্যটি বাকিতে নিয়েছি তাকে পণ্যটি অবশ্যই টাকাগুলো দিতে হবে, যে আমার কাছে টাকাটি পাবি সে হচ্ছে আমার কাছে পাওনাদার। পাওনাদার মানে হচ্ছে দায়, আর দায়কে বলা হয় লাইবিলিটিস। দায় বৃদ্ধি পেয়েছে, তাকে টাকাটা আজকে দিলে কিন্তু কালকে দিতে হবে, অথবা পরের মাসে দিতে হবে। টাকাটা যেহেতু আমাদের পরিশোধ করতে হবে, হ্যাঁ, সেহেতু এটা এক প্রকার দায়। আর দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে, দায় হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে। এটাই হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এই যে 7টি অবশ্যই 7টি বৈশিষ্ট্য, এই 7টি বৈশিষ্ট্য অবশ্যই আমাদের থাকতে হবে কোথায়, ঘটনার মধ্যে। যে ঘটনার মধ্যে 7টি বৈশিষ্ট্য থাকবে, এটাই হচ্ছে লেনদেন। অর্থাৎ লেনদেন একটা ঘটনাকে যদি আমরা লেনদেন বলতে চাই, এই 7টি ঘটনা আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। 7টি ঘটনার মধ্যে যদি কোনো একটি থাকে, সবগুলাই থাকলে আমরা কি করতে পারি, এটাকে ঘটনা বলতে পারি। এখন আমাদেরকে যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে কি, লেনদেনের বৈশিষ্ট্যগুলো 7টি জানার পর এখন আমাদেরকে যেটা জানতে হবে হচ্ছে হিসাব চক্রের ধাপ। হিসাব চক্রের ধাপ দ্বিতীয় অধ্যায় যদি আমাদেরকে অঙ্কগুলো করার জন্য হিসাব চক্রের ধাপগুলো একটু জানতে হবে। হিসাব চক্রের ধাপ হচ্ছে 7টি, হিসাব চক্রের ধাপ 7টি, অবশ্যই তোমরা মনে রাখবা 10টি। হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টি। হিসাব চক্রের ধাপ কয়টি? 10টি। এটা এমসিকিউর জন্য কাজে আসবে। হিসাব চক্রের ধাপ 10টি। পরবর্তী পর্বে আমি এই হিসাব চক্রের 10টি ধাপ নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে আমি অতটুকু লাগলাম, ভিডিওটি আর কিছু বড় করতেছি না। তোমরা অবশ্যই এই অধ্যায়টা একটু ভালো করে রিডিং করবা, আর কোনো প্রশ্ন থাকলে, কোনো একটি লাইন না বুঝলে, লেনদেন না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা কোন লাইনটি বুঝতেছো না। আমি তোমাদের বই থেকে অধ্যায়ের পৃষ্ঠা ভিত্তিক প্রতিটি পৃষ্ঠার রিডিং করে বলবো কোনটার কি কাজ এবং কোনটা কি লেনদেন লেনদেন নয়, লেনদেন কেন, আধুনিক পদ্ধতিতে লেনদেন, ডেবিট ক্রেডিট নির্ণয় করা। এরপর আমরা শিখবো কি ওই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে সবগুলো সমাধান করে দিব পরবর্তী ক্লাসে। কিন্তু আমি হিসাব চক্রের 10টি ধাপ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস অতটুকু রাখলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।